আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা তার সিলেবাসটা দেখে কী কী বিষয় থাকবে, তোমাদের থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম, অসুখী একজন। আর তোমাদের ব্যাকরণ বই থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। আর কোনি থেকে থাকবে 1 থেকে 39 পৃষ্ঠা। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয় দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিবেশনের মান 1 করে 1 × 7 = 7। তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা, কোনোটাই নয়, হবে সন্ধ্যাতারা। তাহলে তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম হচ্ছে সন্ধ্যাতারা। শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল গির্জা থেকে, মন্দির থেকে, প্রাসাদ থেকে, পাহাড় থেকে, উত্তর হবে মন্দির থেকে। তাহলে শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে। আমাদের মাথায় রয়েছে আকাশ, মহাকাশ, নক্ষত্রমণ্ডলী, বোমারু, উত্তর হবে বোমারু। আমাদের মাথায় রয়েছে ব্রহ্মারু। আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু, প্রাচীন ধরিত্রী, উত্তাল সমুদ্র, ঘন অর্ণভূমি, উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। পালকের কলম এর ইংরাজি নাম ছিল হুইল, কুইল, স্টাইলাস, সোয়ান, উত্তর হবে কুইল। তাহলে পালকের কলমের ইংরেজি নাম কুইল। লাঠি তোমার দিন ফুরায়েছে, এই কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র। কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশ্ব বিশ্বন পদের সম্পর্ক, বিশ্ব ও সর্বনাম পদের সম্পর্ক, সর্বনাম ও অব্যয় পদের সম্পর্ক, বাকি সমস্ত পদের সম্পর্ক, উত্তর হবে বাকি সমস্ত পদের সম্পর্ক। পরে হচ্ছে নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, র, উত্তর হবে এ। সে অঙ্কে কাঁচা। নির্ণেক পদটি অপাদানকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, উত্তর হবে অধিকরণকারক। ক্ষয় থেকে রয়েছে কম বেশি 20 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি। প্রতিবেশটি মান 1 করে 1 × 11 = 11। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, উত্তেজনার কারণ কি? প্রথম গল্পটি নতুন মেসোমশাই নিয়ে যাওয়ার পর তপন মার বাড়িতে এসে আর একটি গল্প লিখে ফেলেছিল। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কী কারণে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাইকে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। আমি তোমাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অসুখী একজন কবিতায় কবিতার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? অসুখী একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার ওপর পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে তাদের ওই সন্তানের সব ছড়ানো রয়েছে। আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নেই এ কথা বলার অর্থ বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছে সেখানে মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না। স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? নিজের প্রতি অসন্তোষের স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। আফ্রিকা কিভাবে শঙ্কাকে হার মারাতে চাইছিল? আফ্রিকা নিজের উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমা তাণ্ডবের দুন্দুভিনন্দে শঙ্কাকে হার মানাতে চাইছিল। কঙ্কাবতী ও ডমরুধর এর স্রষ্টাকে কঙ্কাবতী ও ডমরুধর এর স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি উল্লেখ করো। শ্রীপান্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে
কলম গুজে দুনিয়া খোঁজেন, লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এটা প্রিন্টিং মিস্টেক আছে, নিরপেক্ষ কর্তা বলে লিখবে। যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গযোগে একটি কর্মকাণ্ডের উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ। কয়দাগ হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নের মান 3। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসমশায়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসমশাই গল্পটি ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারোর লেখা ছাপা হয়েছে। শ্রী তপন কুমার রায় নাম দিয়েছে। নিজের সৃষ্টিকে বিকৃত হতে দেখে তপনের এরূপ মনে হয়। তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হৌতালীলা থেকে শিশুরাও রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়। আগুন লেগে যায় সমতলে। দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দায় যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন, তার পুরনো স্মৃতির সব আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। আরও বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন? বিপন্নতা মানুষকে একিত্বের শূন্যতায় নিক্ষেপ করে। যুদ্ধ তাদের মনে আনে হতাশা, আর তখনই মৃত্যুর পদধ্বনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। এই সময় ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা সংকটের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। যৌথ হবে। যৌথবদ্ধ মানুষের হতাশা সুপাকৃত হয়েই বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তাই উত্তরণের পথ খুঁজতে বিপন্ন নাগরিকদের সংঘাতবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। ঘয়ের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি এক স্বপ্ন সন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন্ত আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখছিল। নতুন মেসমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপ পরিগ্রহ করে। তপনের মেসমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসমশাই এর আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যে আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। সংশোধন করতে গিয়ে তার নতুন মেসমশাই গল্পটির সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদা বোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে ছিল অত্যন্ত দুঃখের এবং অপমানের। তার মনের গভীরে পাক খেয়ে ওঠে তীব্র অভিমান। তপন গভীরে সংকল্প করে, যদি সে কোনো লেখা ছাপতে দেয় সেটা নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্তত অন্য কারের লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর অপমানের আর কিছু হতে পারে না। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি বর্ণনা করো। বা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লিখিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি আলোচনা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ তার ছেলেবেলায় বাড়িতে কালি তৈরির কৌতূহলোদ্দীপক বিবরণ দিয়েছেন। লেখকরা নিজেরাই কালি তৈরি করলেও
এই কাজে মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসাবে বলতেন তিল ত্রিফলা, শিমুল ছালা, শাক দুধে করি মেলা, লৌহপাত্রে লৌহঘষি, ছিরিপত্র না চিরে মসি। কিন্তু এত আয়োজন তখনকার ছোটদের পক্ষে করে ওঠা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসাবে বাড়িতে কাঠের উনুনে রান্নার কড়াইয়ের নিচে জমা থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতেন। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভাজিয়ে পুড়িয়ে বাটিয়ে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। ইংরেজিতে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দে নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। যুদ্ধ মানুষের স্বার্থ সংঘাতের অনিবার্য পরিণাম। অসুখী একজন কবিতাতেও শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকেই নির্দেশ করে। সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল। আধুনিক যুদ্ধ মানে মারণাস্ত্রের বিপুল সম্ভার, গোলাবারুদের আয়োজন আর বিস্ফোরণ। প্যারাসেন্স লিখবে আগুন শব্দটি এই অর্থেই ব্যবহৃত, আর তার অগ্রাসনে পুড়ে গেল সব কিছু। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হলো দেবতার মূর্তি। তারাও আর স্বপ্ন দেখতে পারল না, অথচ এরই হাজার হাজার বছর ধরে শাস্তির প্রতীক হয়ে মন্দিরে বন্দী হয়ে আছেন। যুদ্ধের আগুনে পুড়ে গেল সাধের বাড়িঘর, বারান্দায় টাঙানো ঝুলন্ত বিছানা, বাগান, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ। সেখানে শহর ছিল, সেখানে পড়ে রইল অস্তিত্বের শেষ চিহ্ন হিসাবে কিছু কাঠ কয়লা আর দোমড়ানো লোহা। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রইল পাথরের মূর্তি, বিভৎস মাথা, জমাট রক্তের কালো দাগ সাক্ষী হয়ে থেকে গেল হত্যালীলা এবং ধ্বংসস্তূপের। দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। প্যারাচেঞ্জ করে লিখবে আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবিতা কখনোই কবি বা পাঠকের কল্পনা বিলাসিত নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে সমাজের সত্যকে, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকেই। প্যারাচেঞ্জ করে লিখবে কবিতায় কবি ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব্য অত্যাচারে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। এই ভূখণ্ডে মানুষ কৃতদাসে পরিণত। বিশ্ব মানবাধিকার ভূলণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটা এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদ কণ্ঠ সোচ্চার না হয়, তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণে অপমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে হবে। আর সেই উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী, সেই বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? ভালো করে উত্তরটা দেখে আমার মুখে বলছি না, তোমরা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নেবে। দেখে নাও। আর 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। আজ বারুণী। বারুণীদের গঙ্গার ঘাটে দৃশ্য বর্ণনা করো। বারুণী হলো হিন্দু ধর্মের এক ধর্মীয় উৎসব, যেদিন গঙ্গায় পুজো দিয়ে কাঁচা আম বিসর্জন দেওয়া হয়। এমনই একদিনে গঙ্গার ঘাটের দৃশ্য দিয়ে কোনি উপন্যাস শুরু হয়। উপন্যাসের শুরুতেই আমরা দেখি গঙ্গার ঘাট ভিড়ে থই থই। বয়স্করা গঙ্গায় ডুব দিয়ে কাঁচা আম বিসর্জন দিচ্ছে। ছোট ছেলেরা আম দেখলেই হুড়োহুড়ি করে জলে নেমে তা সংগ্রহ করছে এবং প্রথমে আম প্যান্টের পকেটেও, পরে পকেট ভরে গেলে ঘাটে কোথাও রেখে আসছে। সেই আম পরে কম দামে বাজারে বিক্রি করবে।
স্নান করে মানুষজন কাদা মারিয়ে ঘাটে উঠে আসতে বিরক্ত বোধ করছে। তারপর অনেকে ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যায়। তারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। রাস্তার পাশে বসে থাকা ভিখারির দল অনেকে দুধারে ছোট ছোট দেবদেবীর দুয়ারে ও শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গায় জল দেয়। এরপর আশেপাশের কাঠের, প্লাস্টিকের, লোহার খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলি দেখতে দেখতে তারা বাড়ির দিকে এগোয়। রাস্তায় বাজার থেকে ওল, থোড় অথবা কমলা লেবু কিনতে পারেন। রোদ গরম থেকে ওঠার রাস্তায় খালি পা ফেলে তাড়াতাড়ি তারা বাড়ির দিকে পা বেরান। আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তার উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? বক্তা ক্ষিতিশ উদ্দিষ্ট ব্যক্তি বিষ্ণুচরণ ধরকে এমন কথা বলেছেন কারণ ক্ষিতিশ বয়সে পঞ্চাশোর্ধ্ব হওয়া সত্ত্বেও তিনি ব্যায়াম ও সংযমের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম করেছেন। তিনি এখনও দৌড়াতে পারেন, সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারেন, এমনকি নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনড় করে রাখতে পারেন। উল্টোদিকে বিষ্ণুচরণ অগাধ অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল। অপরিমিত খাদ্যাভ্যাস তার দেহের ওজন বাড়িয়েছে, কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে। শরীর তার মনের কথা শোনে না। শরীরটাকে চাকর বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রণ হওয়া। ক্ষিতীশের মতানুসারে লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলীকে মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে। মন যদি পাকে 5 মাইল হাঁটার নির্দেশ দেয়, পা জোড়া অমনি দেবে পৌঁছে। বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকার শখ হলে তা হাত দুটো সে হুকুম তালিম করবে। শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতীশ শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছে। পরে চলিত গদ্যে বঙ্গানুবাদ করা প্রশ্নের মান 4। একজন প্রকৃত বন্ধু সে যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু, এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতার লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।